দিকে নজর, কারণ বারুইপুরে খুন ও ধর্ষণের ঘটনায় আরো এক অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যু বলে জানা যাচ্ছে। ধৃত প্রভাস মণ্ডল, যাকে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, এই প্রভাস মণ্ডল এবং তিনিও পাল্টা গুলি চালায় বলে যেমনটা জানা যাচ্ছে। পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত প্রভাস মণ্ডলের। একদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনা, এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার। ঘটনার পুনর্নির্মাণ ছিল, সেই সময় হঠাৎই পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে ধৃত প্রভাস, যাকে প্রথম দিনই গ্রেপ্তার করা হয়। তার একাধিক বক্তব্য নেওয়া হয়, বয়ান নেওয়া হয় এবং তারপরে একে একে গ্রেপ্তারের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু তাকে নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ পুনর্নির্মাণের চেষ্টা করে। পুনর্নির্মাণের সময় এই কাণ্ড বলে জানা যাচ্ছে। পুলিশের দাবি অভিযুক্ত গুলিও পর্যন্ত চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। তারপর সেখানে মৃত ঘোষণা করা হয়। জাহিদ মিস্তি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথম দিনই এই প্রভাস মণ্ডল, এবং পুনর্নির্মাণের সময় হঠাৎ কি এমন ঘটলো যে পুলিশের গুলিতে মৃত্যু, কি কি জানতে পারছি আমরা? একেবারে দেখো, যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বুধবার অর্থাৎ গতকাল রাতে প্রায় 12:45 নাগাদ বারুইপুর থানার এই যে মামলা, সেই মামলার তদন্তকারী আধিকারিক আইও তার টিম প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার অন্তর্গত যে সূর্যপুরের যে ঘটনাস্থল, একেবারে রেল লাইনের পাশে সেই যে পুকুর, সেই পুকুরের ঘটনাস্থলে অপরাধস্থলে পুনর্নির্মাণের জন্য যায়। এবং পুলিশের যেটা দাবি যে ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগে প্রভাস মণ্ডল এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং পুলিশ দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় এবং সেখান থেকে পালাবার চেষ্টা করে। আত্মরক্ষার সময় পুলিশ তাকে পাল্টা গুলি চালালে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এবং চিকিৎসার জন্য যখন নিয়ে আসা হয় তখনই কিন্তু চিকিৎসকরা তাকে চিকিৎসা প্রাথমিক দেখার পরে তাকে মৃত বলে ঘোষণা করে এবং ঘটনার পর প্রয়োজনীয় যে সমস্ত আইনি প্রক্রিয়া, সেগুলো সমস্ত কিছু শুরু হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পুনর্নির্মাণের সময় সে কিন্তু পালাবার চেষ্টা করে বলে এবং পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং তারপরে পুলিশ নিজেদেরকে বাঁচাতে পুলিশও গুলি চালায় এবং সেই গুলিতে আহত হয় এই প্রভাস এবং তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এবং চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাঙ্গেল, তা হচ্ছে যে গতকালই মুখ্যমন্ত্রী একেবারে ডিজিকেও 72 ঘন্টা সময় দিয়েছিলেন, একটা রিপোর্টও চাওয়া হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে এরই বলতে ঘটনা পুনর্নির্মাণ এবং প্রশ্ন উঠতে শুরু করলো যে এই যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা ঘটনা, কারণ তার একাধিকবার বয়ান নেওয়া হয়েছে, তার বয়ানের ওপর বেস করে আরো কয়েকটা গ্রেপ্তারিও হচ্ছে। এক্স্যাক্টলি কি কি ঘটনা সেদিন ঘটেছিল, এই প্রভাস মণ্ডল কি কি জানেন অভিযুক্তদের সম্বন্ধে, যে আরো কারা কারা জড়িত, কারা কারা ওই মেয়েটিকে জলে ফেলে দিয়েছিল বস্তাবন্দি করে, কিন্তু তারপরে দেখা গেল যে হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা, কি কি আড়াল করার একটা জায়গা চেষ্টা করছিল এই প্রভাস মণ্ডল। একেবারে দেখো, এই বিষয়টা কিন্তু এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং জল্পনা কল্পনাও শুরু হয়েছে যে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে পুনর্নির্মাণ এবং সেই মধ্যরাতে পুনর্নির্মাণ এবং সেই পুনর্নির্মাণের সময় যেটা পুলিশ সূত্রেই কিন্তু আমরা জানতে পারছি যে পুলিশের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় এবং পুলিশ তারপরে নিজেদেরকে বাঁচানোর জন্য তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলিতেই সে গুরুতর আহত হয় এবং তারপরেই তার মৃত্যু ঘটে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং এলাকার প্রচন্ড উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে যে কেন এই ঘটনা হঠাৎ করে একেবারে মুখ্যমন্ত্রী আসার পরে তারপরে এই ঘটনা ঘটলো এবং এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যা আরো একটা বিষয়, তার কারণ হচ্ছে এই যে প্রভাস মণ্ডল, যাকে পুলিশ গ্রেপ্তারও করেছিল, কিন্তু সিসিটিভিতে নির্যাতিতার সঙ্গে এই প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল। এবার বিষয় হচ্ছে এর আগে এত ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে, এরকম একটি ঘটনা এর আগে ঘটেনি। পুলিশকে গুলি, পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু এই প্রথম। জাহেদ, একেবারে এটা দেখে তো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে একটাই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে সকালে জমা বিকেলে খরচ, হয়তো তারই এবং গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন পরিবারের সাথে, নির্যাতিতা পরিবারের সাথে কথা বলেছেন, দেখা করেছেন এবং পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা হয়েছে এবং তারপরে এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে যেমন তোলপাড় শুরু হয়েছে তেমন কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে যে হঠাৎ করে এইরকম গুলি চালানোর ঘটনা, গুলি করে
জনের মৃত্যু এনকাউন্টার, এবং এলাকাবাসীরা যেটা চাইছিল, পরিবার সূত্রে যেটা চাইছিল যে তাদের এনকাউন্টার, ফাঁসি বা মৃত্যু, সেই যে এলাকাবাসীরাও যেটা চাইছিল সেই রকম ঘটনা একেবারে ঘটতে দেখা গেল। এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তো উঠছেই। যা একটু সঙ্গে থাকো, আমি আর একবার দর্শকদের জন্য বেশ কয়েকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে এই যে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে এনকাউন্টার, যেমনটা বলা হচ্ছে পুলিশের গুলিতে মৃত্যু, এই ঘটনা পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা, এই অভিযুক্তের পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত, এরপরে বাধ্য হয়ে গুলি চালালো পুলিশ, আর পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলে এই অভিযুক্তকে নিয়ে যেতে তার সঙ্গে দেখা গিয়েছিল, যেমনটা জানাচ্ছিলাম সিসিটিভি ফুটেজে। রাজ্যে এই প্রথম ধর্ষণ ও খুনের মামলা এনকাউন্টার, যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি, কারণ যে ঘটনা ঘটেছে পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে সেটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত, তারপর পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। জাহিদ রয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, যেটা বারবার অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট রয়েছে, ঘটনা পুনর্নির্মাণ করতে যায় পুলিশ, এক্ষেত্রে বহুবার দেখাচ্ছে, কিন্তু পুনর্নির্মাণের সময় এরকম একটি কাণ্ড এর আগে হয়নি, এবং রাজ্যে প্রথম, বারবার বলার চেষ্টা করছি, ধর্ষণ খুনের ঘটনায় প্রথম এনকাউন্টার। একেবারে শর্মিষ্ঠা, একেবারে রাজ্যে আমরা সরকার পরিবর্তন হয়েছে, পালা পরিবর্তন হয়েছে, কিন্তু বিগত দিনেও এই ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এই ধরনের ঘটনা, এই ধরনের এনকাউন্টার যেটাকে বলা হচ্ছে, যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে পুলিশেরই বন্দুক ছিনিয়ে নিয়ে গিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়, তারপরেই কিন্তু পুলিশ নিজেদেরকে বাঁচাতে পুলিশ এই যে গুলি চালায়, এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে, যথেষ্ট সাড়া পড়েছে। কারণ এর আগে এর থেকেও নৃশংস ঘটনা বা এরকম নৃশংস ঘটনা একাধিকবার বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা, এনকাউন্টারের ঘটনা কেউই দেখেনি, কেউ শোনেও নি, যে অন্তত পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা কিন্তু কেউ শোনেনি। সেখানে এইরকম একেবারে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা অপরাধীর, এবং তারপরে তাকে আটকাতে পুলিশের যে গুলি চালানো, এবং সেই যে অপরাধী, আমরা যেরকমটা দর্শকদের আপডেট দিচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে একদিকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে, গুলিও চালিয়েছে, কত রাউন্ড গুলি চালানোর চেষ্টা করছিল এই দুষ্কৃতী, কিছু জানতে পারছো? হ্যাঁ, এখনো পর্যন্ত যেহেতু এটা মধ্যরাত ছিল, সেই জন্য সেখানে লোকজনও কম ছিল এবং পরিস্থিতি অন্ধকার, রাতের অন্ধকার ছিল, সেই জন্য এই বিষয়ে কিন্তু খুব বেশি জানা যাচ্ছে না। তবে একেবারে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই যে অপরাধী, সে পালাবার চেষ্টা করেছিল বলে কিন্তু পুলিশ জানিয়েছে। জাহিদ, আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, স্বাগত জানাচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে বারুইপুরে যে নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে অনেকে গ্রেপ্তার হলো, আরও একজন কবির মোল্লা নামে চতুর্থ গ্রেপ্তারি হয়েছে, সেটাও একটা যেরকম আপডেট। সঙ্গে এই যে প্রভাস মণ্ডল, যাকে দুদিন আগে ঘটনার দিন গ্রেপ্তার করা হচ্ছিল এবং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল নির্যাতিতার সঙ্গে, গতকাল পুনর্নির্মাণের সময় হঠাৎই পুলিশের অস্ত্র ছিনে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারপর পাল্টা বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়, এবং এই ঘটনা কি বলবেন? এবং তার অভিযুক্তের মৃত্যু হলো, অভিযুক্ত গুলিও চালায়। এই বিষয়ে যা বলার প্রশাসন বলবেন, প্রশাসনের লোকেরা ওখানে ছিলেন, তারা দেখেছেন, তারা বলবেন। কিন্তু কোনো বিষয়ে এই ধরনের দুর্ঘটনা যদি যারা ঘটাবেন সমাজের সঙ্গে, তারপরে পুলিশের কাছ থেকে মানে বন্দুক ছিনতাই করবেন বা এরকম কিছু করবেন, সেক্ষেত্রে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশের আইন অনুযায়ী। এই ব্যাপারে যা বলার প্রশাসনের লোকেরাই বলবেন। বেশ, দেবজিৎ, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন। আমরা আরও প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করবো। জাহিদ রয়েছেন আমাদের সঙ্গে। জাহিদ, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তার কারণ হচ্ছে শুধু পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে যে যাওয়ার চেষ্টা করে তা নয়, পুলিশের ওপর গুলি, এক রাউন্ড গুলি চালা। আমি যেটা বারবার জানার চেষ্টা করছিলাম যে কত রাউন্ড এই প্রভাস মণ্ডল গুলি চালা, মানে কতটা দুষ্পর্ধা এদের কাজ করেছে, এত বড় একটা কাজ করার পরও তারপরও পুলিশের ওপর হামলা, পুলিশের ওপর গুলি চালায়। জাহেদ,
একেবারে দেখো, প্রথম দিন থেকে যে ভিডিও, প্রভাস মণ্ডলের যে ভিডিও সামনে এসেছে, সেখানে কিন্তু সে যে এইরকম নৃশংস অপরাধমূলক নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার কিন্তু কোনো ছাপ তার মুখে ছিল না, তার কোনো ভয় ভীতি তার মধ্যে ছিল না। সেই ছবি কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখেছি এবং বিভিন্ন ভিডিওতে যে ছবি উঠে এসেছে তাতে সে মানে অকপটে স্বীকারও করছে, বিভিন্ন কথা সে অকপটে কিন্তু স্বীকার করছে, বলছে, মানে তার অপরাধ বোধটুকু পর্যন্ত তার মধ্যে ছিল না, কতটা নৃশংস ছিল। এবং গতকাল রাতে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাতে 12:45 নাগাদ যখন এই ঘটনার আয়ো এবং পুলিশ টিম প্রভাস মণ্ডলকে নিয়ে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল সেই পুকুরের পাড়ে যেখানে পুনর্নির্মাণের জন্য গিয়েছিল এবং রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একেবারে আবারও কিন্তু সে পালাবার চেষ্টা করে এবং সেই পালানোর যাই তোমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি কারণ অনেকগুলো দিক উঠে আসছে। কারণ এই মুহূর্তে ক্রমশ নাটকীয় মোড় ঘুরছে এই বারুইপুর কাণ্ডে। একদিকে একের পর এক গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে, সরকারি সম্পত্তি নষ্ট ভাঙচুরের ঘটনায় সেখানেও গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে, কিন্তু মূল যে অভিযুক্ত যাদের মধ্যে এই প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে নিয়ে ঘটনার সময় পুনর্নির্মাণে যায় গতকাল রাতে পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, গতকাল এই প্রভাস মণ্ডল যাকে সিসিটিভিতে নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল তাকে নিয়ে ঘটনার সময় পুনর্নির্মাণের সময় পুলিশ যায়, সেই সময় সে চালাকি করে এক প্রকার পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়, এক রাউন্ড গুলি চালায়, পাল্টা বাধ্য হয়ে পুলিশ গুলি চালালে আহত হয়, হাসপাতালে মৃত্যু বা চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অর্থাৎ কোনো রকম ভাবে দুষ্কৃতীদের এই অপরাধকে যার বরদাস্ত করা হবে না, এটাও পুলিশের উপর গুলি চালালে তার এরকম পরিণতি, এটাই কি জোর বার্তা দেওয়া হচ্ছে? দেখুন, একটা ঘটনায় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে, পুলিশের সর্বোচ্চ ডিজি অ্যান্ড আইজিপি হাজির হয়ে গেছে, পুলিশ ইনস্ট্রাকশন দিয়েছে, মুখ্যমন্ত্রী ডিজিকে ইনস্ট্রাকশন দিয়েছে 72 ঘন্টার মধ্যে সমস্ত জিনিস জানাতে হবে, অ্যাকশন নিতে হবে। এই অবস্থায় আজকে যদি যেটা আপনারা বললেন যে আমরা এগুলো নিয়ে যাই, যে ওখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এগুলো দেখাবার জন্য, আচ্ছা প্রিকশনারি মেজার নেবে না? একটা এত বড় একটা ক্রিমিনাল যে মার্ডার কেসে আসামি এবং যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে তাকে নিয়ে আজকে হাজির হচ্ছে এবং তার কোনো প্রিকশনারি মেজার নেই। আমাদের তো প্রতি স্টেপে যেমন নাকি চান্স উইটনেস বলে একটা কথা আছে, আর প্রতি স্টেপে হচ্ছে কি আমাদের বিপদটা নিজেরও হতে পারে, আবার অ্যাকিউজকে মেরেও ফেলতে পারে পাবলিক। আপনি বলুন, যেখানে এত বড় একটা উত্তেজনা ছিল, তা পুলিশ আজকে কতজন ছিল? আন্ডার দ্য গাইডেন্স অফ কি ইন্সপেক্টর আইসি ছিল না কজন সাব ইন্সপেক্টর ছিল? এইগুলো তো একটা প্রশ্ন আসছেই। আমি বলতে চাচ্ছি, যদি আজকে পুলিশ আজকে বিভিন্ন জায়গায় ঘটনাটা পুনর্নির্মাণ করার জন্য যেখানে যাচ্ছে, সেখানে আমাকে প্রিকশনারি মেজার নিতে হবে না? তার এত বড় সাহসটা কি করে হলো? চালাকি আপনারা কথা বলছেন, পুলিশের সাথে চালাকি কি আছে? তাকে এই যে আপনারা কথা বলেন না, অনেকে বলে দড়ি দিয়ে বাঁধছে কেন, হিউম্যান রাইটস। আরে ভাই, কি কেন বাঁধবো না দড়ি দিয়ে? আমি আপনাদের বলছি কেন, আই হ্যাভ গট ফুল রাইট। কারণ আমি দড়ি দিয়ে না বাঁধলে আমার জীবনহানি আছে, পাবলিককে মেরেও ফেলতে পারে। এইটা নিয়ে জিডি করতে হয়, একটা রিপোর্ট দিতে হয়। এই পুলিশ কি জানে ওটা? আপনি এই এত বড় একটা ঘটনা, এই পুলিশ মেরে মরেও যেতে পারতো এবং পুলিশের ফায়ারিং এ সেও মারা যেতে পারতো। তাহলে আমি উইটনেস তাকে একটু অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে পারতাম। এই যে আজকে লেকুনা বলছি, অন্য জায়গায় হতে পারে, হচ্ছে। আমি দেখেছি ইসলামপুরের ঘটনা, আজকে রায়গঞ্জ থেকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেখানে গুলি করে দিলে পরবর্তীকালে রাইট অফ প্রাইভেট ডিফেন্সে মারাই গেল। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী হাজির হচ্ছে, যেখানে ডিজি যাচ্ছে, সেইখানে আপনি একটা গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, সেখানে একটা আসামিকে নিয়ে আপনি কজন নিয়ে গেছেন? না না না, এটাই সে সমস্ত এইসব পুলিশ অফিসার কি গোটা মঙ্গল গ্রহ থেকে এসছে আমি জানি না। কারণ আপনারা জানেন যে পুলিশে এখন নতুন ভাবে যে সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে এবং বারুইপুরকে কিন্তু আলাদা একটা ডিস্ট্রিক্ট করা হয়েছে। আপনারা মনে রাখবেন, টোটাল 4টে ডিস্ট্রিক্ট, একটা সাউথ 24 পরগনা, একটা সুন্দরবন, একটা কাকদ্বীপ, একটা বারুইপুর। এই ডিস্ট্রিক্টে এই নমুনা, যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে, ডিজি যাচ্ছে, তারপরে এই ঘটনা। শুধু তাই নয় অরিন্দমবাবু, রাজ্যে ধর্ষণ খুনের মামলায় প্রথম এনকাউন্টার, এর আগে কখনো এরকম হয়নি পুনর্নির্মাণের সময়, এই প্রথম এনকাউন্টার। না সত্যি, আমি এটা আপনি বলছেন যে পুলিশকে যখন নিয়ে যাচ্ছে সে চালাকি করে নাকি পুলিশের রাইফেল কেড়ে নিয়েছে, আপনি যেটা বলছেন এটা সম্ভব। পুনর্নির্বাচন আমরা তো অনেক ক্ষেত্রে করেছি এবং বহু জায়গায় আমরা দৌড় দিয়ে বেঁধেও নিয়ে গেছি। হোয়াট কিন্তু আজকে সেই সাহসটা পেল কি করে, সেই স্কোপটা পেল কি? আপনি আমাকে সেই স্কোপটা কি করে পেল? কারণ পুলিশ যখন নিয়ে যায়, এর
মানে পদক্ষেপে তাকে শার্প লুকআউট শুড বি মেনটেন টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট। প্রতি মুহূর্তে আসামিকে যখন নিয়ে যাব, একটা শেষ করছি শুনুন ম্যাডাম, আমি দিল্লি মুম্বাই থেকে যখন একটা আসামিকে নিয়ে আসি, আমার তো ফার্স্ট ক্লাস এসি, কিন্তু আমি সারা রাত আমি ওই জেনারেল কম্পার্টমেন্টে ছিলাম যাতে আসামি না পালিয়ে যায়। আপনি বলুন তো আজকে আমি কত কষ্ট পাই, আমাদের অন্যান্য অফিসারও করে। বাবু একেবারে এই জায়গাতেই অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে। রাহুল, খুব গুরুত্বপূর্ণ কতগুলো ঘটনা, একটা পুনর্নির্মাণ করার সময় আরো কতটা সতর্কই বা থাকা উচিত ছিল, কারণ পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, শুধু তাই নয়, এক রাউন্ড গুলি চালালো ধৃত প্রভাস মণ্ডল, পুলিশও বাধ্য হয়ে গুলি চালালো এবং এরপর আহত হলো। তারপর যদিও এই অভিযুক্তের মৃত্যু হয়েছে। রাজ্যে প্রথম ধর্ষণ খুনের মামলায় প্রথম এই ধরনের পুনর্নির্মাণের ক্ষেত্রে এনকাউন্টার। দেখুন, বিষয় হচ্ছে যে পাপ যত তাড়াতাড়ি বিদায় হয় সেটাই ভালো, এই নিয়ে তো ভাবনা চিন্তার দরকার নেই। পুলিশের গাফিলতি ছিল, বন্দুক চিন্তা করলো কি করে, গুলি চালালো কি করে, এত সব তর্কের মধ্যে যাওয়ার দরকার। সমাজ থেকে বিষাক্ত যে রক্ত সেটা বেরিয়ে গেছে, এটাই সবচেয়ে মঙ্গলের বিষয়। কারণ যারা মা বোনকে কষ্ট দেবে, যারা মানুষকে কষ্ট দেবে, যারা এই জাতীয় হিংসা সন্ত্রাস বলাৎকারের কাজ করবে, তাদের এই সমাজে, ভদ্র সমাজে থাকার কোনো নৈতিক অধিকার নেই। অতএব সেই কারণে যেটা হয়েছে আমি মনে করি ঘুরে ফিরে সেটা ভালোই হয়েছে। অতএব নিজের মৃত্যু নিজেই ডেকে আনলে কে কি করতে পারে। ধন্যবাদ জানাবো রাহুলদের সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। আরো একবার আপডেট জানাবো, বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনকারী এনকাউন্টার। আজ প্রথম এই ধর্ষণ খুনে প্রথম পুলিশের গুলিতে মৃত্যু প্রভাস মণ্ডল। বারুইপুরের ঘটনায় অন্যদিকে গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে ক্রমশ, মোড় নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আরো আপডেট আমাদের অবশ্যই থাকবে।